আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 26। তোমরা জানো গতকালকে তোমাদের বাংলা প্রথম পত্রের পরীক্ষায় এমসিকিউ পরীক্ষা খুব একটা বাস দিয়ে দিয়েছে ভাই। আমাদের যে প্রেডিকশন ছিল এই প্রেডিকশন থেকে তারা আরো ঊর্ধ্বে ঊর্ধ্বে গিয়ে প্রশ্ন করছে এবং তোমাদের খুব একটা বাস দিচ্ছে। জানি তোমরা যারা 20 প্লাস পেয়েছো তাদের তাদের শুকরিয়া আদায় করো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো। যারা 10 প্লাস পেয়েছো তোমাদের জন্য পরামর্শ থাকবে যে তোমরা তোমরা জাস্ট কঠিন একটা কাম দেখবে, এই যে বাংলা সেকেন্ড পেপারে। আর যারা 10-এর নিচে পেয়েছো তারা খাওয়া দাওয়া বাদ দিয়ে খালি পড়াশোনা করো ভাই। এখন শুধু পড়াশোনা করলে শেষ সময় এই মহাসমুদ্রের মধ্যে বাংলা তুমি কোনটা পড়বা? এই টোটাল টপিকটা আজকে আমাদের স্যার এই আলোচনা করবে, কোনটা পড়লে সব থেকে কাছে হবে। খুব সংক্ষিপ্ত আকারে তোমাদের সমস্ত বিষয়গুলো আজকে স্যার বুঝিয়ে দিবে। কি কি বুঝিয়ে দিবে? তো উচ্চারণের নিয়ম থেকে উচ্চারণের নিয়ম এবং উচ্চারণ দুটার মধ্যে কোনটা পড়লে তোমাদের বেশ হবে এবং শেষ সময়ে কোন কোন টপিক। তুমি যদি জাস্ট ধরো যে তুমি 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত অল বোর্ডগুলো স্যার যেগুলো যেগুলো বলবে, যে টপিকগুলো ওই টপিকগুলো জাস্ট বোর্ডগুলো যদি তুমি দেখে যেতে পারো তাহলে তুমি কাউকে পরীক্ষা 90 প্লাস তুলতে পারবো। আমি বলে দিলাম 90 প্লাস তুলতে পারবো। সব দেরি না করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও এবং ক্লাসটা উপভোগ করো। তো স্যার একটু আলোচনা করেন। হ্যাঁ, তোমরা যারা প্রথম পরীক্ষা দিয়েছো খারাপ হয়েছে সেটা নিয়ে টেনশন করার প্রয়োজন নাই। আজকে আমরা অনেক কিছু বিষয় দেখাই দিব যে যেগুলা তোমরা যদি নিয়ম অবলম্বন করো যে অনেকটাই তোমরা ভালো কামব্যাক করতে পারবা। আসলে এখানে আমাদের হচ্ছে মার্ক হচ্ছে দেখা যাচ্ছে লিখিত মার্ক, অর্থাৎ যে লিখিত অংশ সেটা হচ্ছে 70 মার্ক, আর হচ্ছে ব্যাকরণ সেটা হচ্ছে 30 মার্ক। এই দুইটা কম্বিনেশন করে যদি তোমরা পরীক্ষায় লিখতে পারো, করতে পারো, তাহলে দেখা যাচ্ছে যে অনেকটাই ভালো আউটপুট আশা করা যাচ্ছে। এবং হচ্ছে আমরা দেখি প্রথমেই আছে যে 1 নঙ্গে থাকে যে হচ্ছে উচ্চারণের নিয়ম এবং উচ্চারণের নিয়ম যদি তুমি লিখতে যাও সেখানে কিন্তু অনেকগুলা নিয়ম তোমাকে লিখতে হবে, মানে অনেক কিছুই তোমাকে সেখানে পড়তে হবে। সো আমরা ওটা স্কিপ করে আমরা কি করতে পারি, আমরা সেখানে উচ্চারণটা লিখতে পারি। উচ্চারণটা লেখার সময় দেখা যাচ্ছে যে তোমার 8টা উচ্চারণ দেবে, সেখান থেকে তোমার 5টা লিখতে হবে। এটা হচ্ছে মানে 1 নম্বরের বিষয়টা গেল। আর আমরা যেগুলা লিখবো যেমন উচ্চারণ, আমরা এইভাবে ঘর দিয়ে আমরা লিখতে পারি যে উচ্চারণ এটা উচ্চারণ আমরা লিখতে পারি। এটা শেষ করে আসছে 2 নম্বরে হচ্ছে কি প্রমিত বাংলার নিয়ম এবং শুদ্ধ বানান। এবং আমরা যদি শুদ্ধ বানানটাই আমরা সাজেস্ট করবো যে শুদ্ধ বানানটাই যদি তুমি লেখো তাহলে তোমার এখানে সময় অনেকটাই সেভ হবে। আর হচ্ছে প্রমিত বাংলা বানানের নিয়ম লিখতে গেলেও এই শুদ্ধ বানানগুলোকেই তোমাকে ওখানে অ্যাপ্লাই করতে হবে। সো আমরা শুদ্ধ বানানটা দেবো। আর হচ্ছে 3য় নম্বর হচ্ছে পদ প্রকরণ শব্দ শ্রেণী নির্দেশ করো। পদ প্রকরণ এবং শব্দ শ্রেণী নির্দেশ করো। এখানে দেখা যাচ্ছে পদ প্রকরণ হচ্ছে কি, পদ প্রকরণ হচ্ছে তোমার হচ্ছে যে একটা বাক্য দেবে, একটা বাক্য থেকে তোমাকে সেখান থেকে একটা পদ নির্ণয় করতে হবে যে এটা কোন পদ, ক্রিয়াপদ, বিশেষ্য পদ, বিশেষণ পদ, সর্বনাম পদ। এটা একটা বিষয়। আর হচ্ছে শব্দ শ্রেণী নির্দেশকরণ। একটা তোমার একটা হচ্ছে প্যাসেজ দিবে, সেই প্যাসেজ থেকে একটা করে বাক্যের নিচে দাগ দিবে, দিয়ে বলবে যে এটা কোন মানে কোন শ্রেণী পদ, বিশেষ্য, বিশেষণ, ক্রিয়া। এটা এখন দুইটার মধ্যে তুমি যেটা তোমার কাছে ভালো লাগে, যেটা ভালো কমন করবে সেটা তুমি দিবা। এটা হচ্ছে। আর হচ্ছে শব্দ গঠনের মধ্যে কি কি রয়েছে, উপসর্গ এবং সমাস এটা। আর হচ্ছে আরেকটা থাকবে খ নম্বরে, অথবা উপসর্গের সংজ্ঞা সমাস নির্ণয়। এখানে দেখা যাচ্ছে যে উপসর্গের সংজ্ঞা, তুমি যদি উপসর্গের সংজ্ঞাগুলো লিখতে চাও সেই উপসর্গগুলোই তোমাকে লিখতে হবে। আর হচ্ছে তোমার এখানে সমাস যে আছে সেই সমাসের যে প্রকারভেদ, সমাস কত প্রকার, অনেক সমাস কিন্তু আছে, সেটা যদি তুমি স্কিপ করে দিই, তুমি যদি শুধু সমাস নির্ণয় করো তাহলে কিন্তু অনেক ভালো আউটপুট পাবে। আর সমাস নির্ণয় করার সময় তোমাকে দেখতে হবে যে প্রদত্ত শব্দ, ব্যাস বাক্য এবং সমাসের নাম এইভাবে কিন্তু ঘর দিয়ে লিখলে ভালো হবে, মানে সমাসের নামও কিন্তু তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আর হচ্ছে পাশে থাকবে কি বাক্য তত্ত্ব, আর হচ্ছে বাক্যান্তর। বাক্য তত্ত্বের মধ্যে কি কি, বাক্য কাকে বলে, বাক্যের প্রকারভেদ কত, অর্থ অনুসারে বাক্য কত প্রকার, জটিল বাক্য, যৌগিক বাক্য, এগুলো সম্পর্কে তোমাকে লিখতে হবে। আর বাক্যান্তর হচ্ছে কি, একটা তোমার সেন্টেন্স দিবে, সেই সেন্টেন্সটা তোমাকে অন্য একটা বাক্যান্তর ফর্মে নিয়ে যেতে হবে। এটা তোমরা জানো। এখন তোমাদের মধ্যে যেটা ভালো লাগে সেটাই দিতে পারো। আমি মনে করি যে বাক্যান্তরটা দিলে কি তোমরা হচ্ছে একবারে 5-এর মধ্যে 5 পাবা যদি তোমার সঠিক হয় এটা। আর হচ্ছে 6 নম্বরে কি থাকবে, অপপ্রয়োগ বা শুদ্ধ প্রয়োগ একটা বিষয়, আর হচ্ছে একটা অনুচ্ছেদ। অর্থাৎ এটা হচ্ছে যে অপপ্রয়োগ কোথা থেকে নির্ণয় করতে হবে। অপপ্রয়োগ হচ্ছে তোমার একটা বাক্য দিবে, সেই বাক্যটার মধ্যে কি কোন জায়গায় ভুল আছে, সেই বাক্যটার মধ্যে বানানে ভুল বা অন্য কোনো জায়গায় ভুল, এই বিষয়টা তোমাকে হচ্ছে অপপ্রয়োগ। আর হচ্ছে শুদ্ধ প্রয়োগ হচ্ছে কি, শুদ্ধ প্রয়োগ হচ্ছে তোমার একটা অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদটা তোমাকে শুদ্ধ করে লিখতে হবে, এটা একটা বিষয়। শেষ। আর হচ্ছে পারিভাষিক শব্দ
আর হচ্ছে অনুবাদ। পারিভাষিক শব্দ আর অনুবাদের মধ্যে তোমার অবশ্যই কোনটা ভালো হবে? পারিভাষিক শব্দটাই ভালো হবে, কারণ পারিভাষিক শব্দ হচ্ছে কি তোমাকে একবারে টাটকা মার্ক, এখানে তোমার মার্ক কেউ কাটতে পারবে না। যেমন ক্যাবিনেট মানে কি? ক্যাবিনেট মানে হচ্ছে মন্ত্রী পরিষদ, তুমি যে রাইট লিখতে পারো রাইট। আর হচ্ছে অনুবাদ কি? অনুবাদ হচ্ছে তোমাকে হচ্ছে ওটা পড়তে হবে, ওটা বাংলা লিখতে হবে, আবার টিচারের মন মতো হইলো কিনা সেই বিষয়টাও তোমাকে দেখতে হবে। সেই জন্য হচ্ছে অনুবাদ এবং পারিভাষিক শব্দের মধ্যে তুমি পারিভাষিক শব্দ দিবা। এবং এই যে আমরা যে পড়লাম, এই যে এতগুলা যে নিয়ম পড়লাম, যেমন উচ্চারণ, সব শুদ্ধ বানান, তারপর হচ্ছে পদ প্রকরণ, এই বিষয়গুলো আছে। আমরা যে বোর্ড কোশ্চেনে যতগুলা কোশ্চেন আসছে, এই কোশ্চেন গুলো যদি আমরা পড়ি তাহলে আমরা কিন্তু কমন পাবো। এখানে আলাদাভাবে তোমার সাজেশন দেওয়ার কোনো প্রয়োজন নাই। হচ্ছে তুমি বোর্ডে যেগুলা আসছে ওগুলা তুমি শর্ট টাইমে দেখো, দেখবা যে ওখান থেকেই সব কমন পড়বে। আর হচ্ছে আমরা লিখিতর মাঝে একটা পারিভাষিক শব্দটাও লিখিতর মাঝে পড়ে গেল। আর হচ্ছে আমাদের লিখিতের মধ্যে আরেকটা আছে দিনলিপি এবং প্রতিবেদন। দিনলিপি এবং প্রতিবেদন কিন্তু অনেক ধরনের, অনেক ক্যাটাগরি। সেই প্রতিবেদনটা আমরা যদি লিখতে চাই, দেখা যাচ্ছে সেই প্রতিবেদনটা আমরা আইডেন্টিফাই করতে পারবো কি পারবো না সেটা একটা বিষয়। সেজন্য আমাদের কি লিখতে হবে? দিনলিপি। দিনলিপি কি? যে একটা দিনের কাজ শেষ করে যে রাতে যে আমরা লিখন লিখি সেটা হচ্ছে দিনলিপি। অর্থাৎ দিনলিপি আমরা এইভাবে লিখতে পারি যে দিনলিপি হচ্ছে তোমার এইভাবে লেখা যায় যে তুমি একটা সময় দিবা, এটা হচ্ছে সময়, সময়, আর হচ্ছে সাথে একটা তারিখ। সময় হচ্ছে যেমন হচ্ছে যে আজকে হচ্ছে 1 তারিখ 7 মার্চ 2026 একটা সময়। আর হচ্ছে বার, অর্থাৎ কি বারে তুমি লিখতেছো এটা। আর হচ্ছে তুমি এখানে দিবা যে রাত, রাত কতটা, 9টা বা 10টা, এইরকম সময় তুমি লিখবে। একটা দিনলিপি হচ্ছে কি? দিনের কাজ শেষ করে রাতে যেটা লেখা হয় ওটাই হচ্ছে দিনলিপি। তাহলে প্রথমে দিনলিপি লেখার সময় কি করতে হবে? প্রথমে আমাদের সময় দিতে হবে। সময় হচ্ছে কি? যে কোন তারিখে লিখলাম বা কয়টার সময় লিখলাম এটা উল্লেখ করা যায়। আর হচ্ছে তোমার সাথে একটা বার। আর এখানে হচ্ছে যে রাত, রাতে তোমাকে এটা অবশ্যই লিখতে হবে রাত। আর হচ্ছে শেষে এখানে দিতে হবে তোমার বিষয়টা, যে বিষয় কোনটা, যে কোন বিষয় তোমার প্রতিবেদন লিখতে বলছে ওইটা দিয়ে তুমি শেষে শেষে মানে নিচে এইভাবে লেখা শুরু করবে। এটা হচ্ছে তোমার প্রতিবেদন। আর অনুবাদ আর হচ্ছে তোমার হচ্ছে কি প্রতিবেদন। মানে প্রতিবেদন লিখতে গেলে কিন্তু তোমার অনেক ভেজাল, মানে অনেক সমস্যা ক্রিয়েট হবে। সেজন্য আমরা বলি যে তুমি দিনলিপি লেখো। দিনলিপি লেখার নিয়ম কি? দিনলিপি লেখার নিয়ম হচ্ছে প্রথমে সময়, তারপরে হচ্ছে নিচে মানে প্রথমে হচ্ছে কি? প্রথমে তারিখ, তারপরে সময়, এইটা কি, আর হচ্ছে বার, আর হচ্ছে রাতে নিচে লিখতে হবে রাত, যে কখন তুমি শুরু করলা এটা। আর হচ্ছে একটা বিষয়, বিষয় দিয়ে তুমি এখানে লেখা শুরু করলা যে দিনলিপিটা। আর হচ্ছে তারপরে হচ্ছে ইমেইল এবং আবেদনপত্র। ইমেইল এবং আবেদনপত্রের মধ্যে দেখা যাচ্ছে আবেদনপত্রের মধ্যে অনেক হচ্ছে তোমার উচ্চ পদস্থ কর্মকর্তার কাছেও লিখতে বলে, তারপর হচ্ছে তোমার প্রধান শিক্ষক, তারপরে হচ্ছে মানে অনেক কিছু বিষয়, আবেদনের বিষয়ে কিন্তু অনেক কিছু এসে যায়। সেজন্য আমরা মনে করি যে ইমেইলটা লিখলে 1 পৃষ্ঠার মধ্যে লিখতে হবে, এবং সেখানে কম মানে 5, 6, 7 লাইন এরকম কিছু লিখলেই ইমেইল হবে। অর্থাৎ ইমেইলে আমরা কি দেবো? প্রথমে হচ্ছে ইমেইলে প্রথমে হচ্ছে কি ফর্ম দেবো, ফর্ম দেবো, মানে এইভাবে একটা বক্স থাকে ফর্ম। আর হচ্ছে ফর্মে যে ঠিকানাটা দিবা এটা কিন্তু সবসময় কি হবে? স্মল লেটারে শুরু করতে হবে। স্মল লেটারে ফর্ম দিবা, তারপর হচ্ছে টু দিবা, ফর্ম 2, তারপর হচ্ছে সাবজেক্ট, যে সাবজেক্ট সম্পর্কে লিখতে বলছো সেই সাবজেক্টটা দিয়ে শেষে তুমি লিখবা যে এটা কিন্তু তোমার খাতার মার্জিন, এটা হচ্ছে ইয়া। আর হচ্ছে শেষে এইটা আরেকটা ইয়া, এটা আরেকটা বক্স। আর হচ্ছে লিখবা যে প্রিয়, অর্থাৎ যার কাছে তুমি লিখলা প্রিয় নামটা দিয়ে তুমি এখানে শুরু করে দিয়ে 3, 4, 5, 6 লাইনের মধ্যে তুমি শেষ করে দিবা। এটা হচ্ছে তোমার ইমেইল লেখার নিয়ম। আর হচ্ছে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ। সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ এর মধ্যে তোমাকে যে কোনো একটা দিতে হবে। অর্থাৎ সারাংশ সারমর্ম হচ্ছে কি? যে কোর কথা, অর্থাৎ তোমার ওই যে প্যাসেজটা তোমার দিছে, যে ওই প্যাসেজটা পড়ে তুমি কি বুঝলা। আসলে দেখা যাচ্ছে সারাংশ সারমর্ম আমরা যখন লিখি যে আমরা ওইটা বুঝতে পারি না বলতে যে টিচার যে কথাটা জানতে চাচ্ছে সেটা আমরা লিখতে পারি না। সেজন্য দেখা যাচ্ছে যে আমরা সারাংশ সারমর্মকে স্কিপ করে আমরা কি ভাব সম্প্রসারণটা লিখতে পারি। ভাব সম্প্রসারণটা লিখতে গেলে আমরা অনেক কথাই লিখতে পারি। ভাব সম্প্রসারণ 3-4 পেজে লিখতে পারি। বাংলা দ্বিতীয় পরীক্ষার সময় অনেক থাকে। আর হচ্ছে আমরা ভাব সম্প্রসারণটা যদি লিখি, ভাব সম্প্রসারণ লিখতে গেলে 3-4 পেজ লিখতে পারি। ভাব সম্প্রসারণ লেখার নিয়ম হচ্ছে যে কি, আমাদের ভাব সম্প্রসারণ লিখতে গেলে প্রথমে আমাদের যে
যে স্কেল দিয়ে আমাদের দাগটা না থাকে সেটা তো থাকে। ভাব সম্প্রসারণ এখানে বিষয়টা লিখলাম, লিখে হচ্ছে 3টা স্টেপ হবে। এটা হচ্ছে প্রথম হচ্ছে মূল কথা, ভাব সম্প্রসারণের যে মূল বিষয়টা সেটা প্রথমে লিখতে পারি। তারপর হচ্ছে নিচে একটা সম্প্রসারিত ভাব, অর্থাৎ এই ভাব সম্প্রসারণটা কিভাবে বৃদ্ধি করা যায় এটা লিখতে পারি। আর শেষে হচ্ছে তোমার কমেন্ট, অর্থাৎ কমেন্ট হবে কি ওই যে তোমার ভাব সম্প্রসারণ রিলেটেড, ওটাই হচ্ছে কমেন্ট। তাহলে ভাব সম্প্রসারণ লিখতে গেলে আমাদের কি 3টা স্টেপ ফলো করতে হবে। প্রথমে মূল কথা, তারপর সম্প্রসারিত ভাব, আর নিচে হচ্ছে তোমার কমেন্ট, অর্থাৎ ওই ভাব সম্প্রসারণ অনুযায়ী তোমার কমেন্ট। অর্থাৎ এই 3টা স্টেপে লিখতে পারি, কিন্তু আমাদের এখানে মূল ভাব লেখা যাবে না, সম্প্রসারিত ভাব লেখা যাবে না, উপসংহার এইরকম বিষয়গুলো এখানে কিন্তু লেখা যাবে না। আর হচ্ছে শেষে হচ্ছে 11 নম্বরে যেটা আসছে সংলাপ এবং ক্ষুদে গল্প। সংলাপ এবং ক্ষুদে গল্পের মধ্যে আমরা সাজেস্ট করবো যে তোমার সংলাপটা লিখলেই ভালো হবে, কারণ হচ্ছে ক্ষুদে গল্প কিন্তু অনেক কোর, অর্থাৎ অনেক তোমার বেসিক, অনেক ডিপলি লেখা লাগে, অনেক ভালো কিছু তথ্য থাকা লাগে ক্ষুদে গল্পের মাঝে। আর হচ্ছে সংলাপ তুমি শুরু করবা, সংলাপ হচ্ছে কিভাবে শুরু করা যায়। সংলাপ হচ্ছে আমাদের যে প্রথমে দিবে যে তোমার 2টা নাম থাকবে, ওই নাম 2টা আবার ঠিকঠাক মতো দেখিও, ওই নাম 2টা ঠিকঠাক মতো দেখিয়ে লিখবা। যেমন হচ্ছে যে সাকিব, তারপর হচ্ছে মাজেদ, এটা হচ্ছে তোমার এইভাবে শুরু করতে হবে। এই যে যেমন তোমার বন্ধু সাকিব বললো, তারপরে মাজেদ শুরু করলো, আবার সাকিব বললো, আবার মাজেদ শুরু করলো, এবং শেষে হচ্ছে যে প্রথমে শুরু করছে তার নামটা কিন্তু শেষে থাকতে হবে, না হলে কিন্তু কম বেশি হয়ে যাবে। তাহলে হচ্ছে কি সংলাপ লিখতে হলে কি করতে হবে, এই যে প্রথমে এইভাবে নাম দিয়ে ইন্ট্রো করতে হবে, এবং নামগুলা সোজা লিখতে হবে। আবার লেখা খারাপ যেহেতু সেজন্য বোঝা যাচ্ছে না, যে নামগুলো একটু সোজা করে লিখতে হবে, তাহলে হচ্ছে ভালো দেখা যাবে। তাহলে হচ্ছে সংলাপ এবং ক্ষুদে গল্পের মধ্যে আমরা কি সংলাপ দেখলাম। আর হচ্ছে প্রবন্ধ হচ্ছে কি, প্রবন্ধ হচ্ছে রচনা। সেই রচনাটা হচ্ছে সবচেয়ে মেন, রচনার মার্ক হচ্ছে সবচেয়ে বেশি। এখানে রচনার মার্ক প্রায় 15 অথবা 20 মার্ক আছে। সেই রচনার মধ্যে আমরা 20 মার্ক আছে, সেই 20 মার্কের মধ্যে যদি আমরা 16, 17, 18, 20 বা এরকম মার্ক তুলতে চাই, তাহলে কিন্তু আমাদের একটা ভালো রাইটিং এখানে দরকার। আর হচ্ছে রচনাটাই হচ্ছে মেন। এখানে দেখা যাচ্ছে যে তোমার 100-র মধ্যে 20 মার্কই হচ্ছে রচনা। এই রচনায় যদি একটু খারাপ করো, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে তোমার রেজাল্টটা ভালো আসবে না। এখন রচনা লেখার ক্ষেত্রে আমাদেরকে বলছে অনেকেই যে আমরা কত পেজ লিখবো। আসলে রচনা মার্ক হচ্ছে 20 মার্ক। আমি বলবো যে তোমরা 20 মার্ক তোমরা 20 পাতা লেখার ট্রাই করবে। আসলে 20 পাতা লেখাও মাঝে মধ্যে অসম্ভব বিষয় হয়ে যায়। তোমরা 13, 14, 15, 16 এইরকম পেজে লিখতে পারো। রচনা কিভাবে শুরু করবো, রচনা হচ্ছে আমরা প্রথমে নামটা দিব, নামটা দেওয়ার পরে প্রথমে তারপরে লিখবো আমরা ভূমিকা, অর্থাৎ রচনার ভূমিকাটা, রচনার যে মূল বিষয়টা কি ভূমিকা, এটা তোমরা এখানে লিখবো। তারপর সেই রচনাটাকে কিভাবে বাড়ানো যায়, অর্থাৎ বললো যে বিজ্ঞান, মানে বিজ্ঞান সম্পর্কে তোমাকে লিখতে বলো, তুমি লিখলা ভূমিকা। বিজ্ঞান কি কি কাজে লাগে, কৃষি ক্ষেত্রে বিজ্ঞানের কি অবদান, চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞানের কি অবদান, খেলাধুলার ক্ষেত্রে বিজ্ঞানের কি অবদান, আধুনিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বিজ্ঞানের কি অবদান, আধুনিক পৃথিবী গড়ার ক্ষেত্রে বিজ্ঞানের কি অবদান, এরকম অনেক কিছু লেখা যায়। এই বিষয়গুলোকে তুমি প্যারা দিয়ে লিখবো, অর্থাৎ প্যারা তুমি বাড়াবা, প্যারা না হলে তুমি 20টা দিবা, অর্থাৎ ভূমিকা থেকে শুরু করে উপসংহার পর্যন্ত। এইভাবে লেখার শেষে তোমার উপসংহার লিখবা, উপসংহার লেখা, উপসংহারটা একটু ভালোভাবে দিবা এবং ভূমিকাটাও একটু ভালোভাবে শুরু করতে হবে। এইভাবে তুমি যদি লেখো, তাহলে দেখা যাচ্ছে রচনার মধ্যে 16, 17, 18 বা 19 এইরকম মার্ক পাইতে পারো। পাইলে দেখা যাচ্ছে যে তোমার এক্সামটা অনেক ভালো হবে। আর হচ্ছে তোমরা কি করবা, যতগুলা যে টপিকগুলো বললাম, তোমরা প্রথমেই এই টপিকগুলো প্রথমত সিলেক্ট করে এই জায়গায় যে বোর্ড কোশ্চেন গুলো আছে সেগুলো তোমরা সলভ করো। আর রচনার ক্ষেত্রে কি বলি, রচনার ক্ষেত্রে আমরা সাজেশন দিতে পারি, তবে সাজেশন কোনটা আসবে না আসবে এটা তো বড় বিষয় না, সেটা হচ্ছে তোমার কোনটা রচনা আসুক তোমাকে লিখতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। সেই জন্য তোমরা প্রত্যেকটা রচনার ক্ষেত্রে একটু হালকা ধারণা রাখো, তাহলেই এনাফ হবে। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা প্রত্যেকটা টপিকের বিস্তারিত স্যারের কাছ থেকে আমরা শুনলাম। তাহলে এখন আমি জাস্ট 1 মিনিট একটু সামারাইজ করি। এই শেষ সময়ে এসে, মানে আজকে রাতটা যেহেতু তোমার হাতে সময় আছে, এই সময় জাস্ট কি বলে স্যার যেটা বলো ওটা জাস্ট 1 মিনিট সামারাইজ করি। সেটা হলো যে তুমি এই হলো 1 নাম্বার যেটা, সেটা উচ্চারণ লিখবা। 2 নাম্বার যেটা হলো সেটা হলো শুদ্ধ বানান লিখবা। 3 নাম্বার যেটা হলো সেটা হলো শব্দ শ্রেণী নির্দেশকরণ লিখবা। 4 নাম্বার যেটা হলো তুমি সমাস নির্ণয়তে লিখবা। কারণ ওই যেখানে সংজ্ঞা দিতে বলবে, ইত্যাদি দিতে বলবে, ঝামেলা করতে বলে, ওখানে তুমি যাবা না। সহজ যে জিনিস এখানে তুমি থাকবে। এখানে বাক্য হচ্ছে বাক্যের স্থানান্তর আছে, তো বাক্য স্থানান্তরটা মানে সহজ হয়। এটা বাক্য স্থানান্তর কি জিনিস তোমাকে বুঝে। সাপোজ ধরো যে যিনি শিক্ষিত তিনি হলো কি গরিব,
কথায় কথা একটা উদাহরণ দিলাম, যিনি শিক্ষিত তিনি গরিব, তো এটা কি বাক্য আমরা জানি, এটা হলো একটা জটিল বাক্য, তো এটাকে বলছে যৌগিক বাক্য করতে। তো যিনি শিক্ষিত মানে শিক্ষিত এবং গরিব, এই শিক্ষিত এবং গরিব এই দুটাকে এবং যে যুক্ত করলা, সো এটাই হলো মূলত যৌগিক শব্দ। সো এই টাইপের লাইক এই টাইপের কিছু আরেকটা কি অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ, তাই না? তো তোমাকে এটা কি আছে, অনুচ্ছেদ। এই যে অনুচ্ছেদ নিয়ে কোনো কিছু দেওয়া দরকার নাই, তুমি এটা দিবা, তারপর হলো পারিভাষিক শব্দ তুমি দিবা, তারপর কি দিনলিপি দিবা, এবং কি আছে, মেইল আছে, তারপর হলো আবেদন পত্র আছে। আচ্ছা, মেইলের ক্ষেত্রে আরেকটা জিনিস তোমাকে দেখাই, সেটা হলো যে মেইলের ক্ষেত্রে তোমাকে প্রথমে যে ফর্ম দিতে হবে না, তারপর কি দিতে হবে, টু দিতে হবে, তারপর সিসি আছে, ঠিক আছে? এই যে ফর্ম, তোমাকে এই দুটো জিনিস দেখাচ্ছি, ফর্মটা কি আর টুটা কি। ফর্মটা হলো মানে তুমি যে দিচ্ছ, যে দিচ্ছে মানে একটা যে খুব বার্তাটা যে দিচ্ছে, ইমেলটা যে লিখতেছে সে, যেমন আমি যদি তোমাদের স্যারের কাছে আমি দেই একটা ইমেল, একটা মাতলা, তো আমি লিখবো কি, আমার জিমেইল হলো mamunrashid234@gmail.com। সো এখানে আমি ছোট হাতের দিয়ে শুরু করবো, ঠিক আছে? ঠিক আছে, এইভাবে শুরু করবো। এটা মাজিদুল ইসলাম, এই যে মাজিদুল ইসলাম 234 বা 56@gmail.com, এটা লিখবা। কার্বন কপি এর দরকার নেই, এটা ফাঁকা রেখে দিবা, তারপর হলো যেটাকে বিষয় দিবা, টেক্সট দিবা, শেষে তোমার নামটা আছে ওটা নাম দিয়ে শেষ করে দিবা, ঠিক আছে? তো একটু বিস্তারিত এখানে 2-3 লাইনে শেষ করে দিবা। আচ্ছা, আরেকটা বিষয় হলো, সেটা হলো কি, মেইলটা গেল, সারাংশ সারমানের মধ্যে যদি ভাব সম্প্রসারণটা খুব মানে অল্প কয়েকটা পড়লে হয়ে যায়, তাই না? আচ্ছা, ভাব সম্প্রসারণটা দিতে পারো, আর যদি তোমাদের এই সারাংশের সারমানের সঙ্গে বেশি তথ্য জানা থাকে বা আগে পড়ে থাকো, সো এটা দিতে পারো। আর সংলাপ, গল্পের মধ্যে তুমি সংলাপটা দেওয়ার চেষ্টা করো। হয় সংলাপটা কেন, সংলাপ তোমার হয়তো দুইজন ব্যক্তি সাধারণত হয়, যদি তোমার নাম উল্লেখ করে দেওয়া থাকে, তো ভাই তোমাকে ওই নামটাই দিতে হবে। সাপোজ তোমার নাম হলো শাকিল, হ্যাঁ শাকিল, তো তোমাকে শাকিল নামটাই ওখানে প্রয়োগ করতে হবে। আরেকজনের নাম হলো মামুন, তো তোমাকে মামুন নামটাই ওখানে প্রয়োগ করতে হবে। আর যদি নাম না দেওয়া থাকে, তাহলে তুমি কি করবে, তুমি জাস্ট হলো তোমার মতো দুটো নাম সিলেক্ট করে ওইভাবে তুমি সংলাপ লিখবা, একটা সালাম দিয়ে শুরু করবে, শেষে যেভাবে দিতে হয় বিস্তারিত বলে ভিডিও লম্বা হয়ে যাবে। আর প্রবন্ধ 5টা প্রবন্ধ যে কোনো একটা প্রবন্ধ দিতে হবে, এবং প্রবন্ধের সব থেকে কোর টপিক হলো যে তুমি প্রথমে ভূমিকা দিতে হবে এবং শেষে গিয়ে একটা উপসংহার দিতে হবে। মাঝে কি দিবা, মাঝে হলো ওই বিষয় সম্পর্কে যে টপিক হেডলাইন তুমি সেই সময় প্রয়োগ করতে পারো, ওই যে হেডলাইন গুলো আনবা। যেমন কথার কথা ধরো যে অধ্যাবসায় সম্পর্কে একটা উপবন্ধ আসলো, অধ্যাপকের ভূমিকা দিবা, শেষে উপসংহার, এই দুটো মাস দিতে হবে। যেহেতু 20 নাম্বার, এখানে তুমি অবহেলা করার কোনো কারণ নেই, কারণ 20 নাম্বার তোমাকে পেতে গেলে স্যার বলছে তোমাকে 14-15 লাইন পেজটা দিতে হবে। আমি বলবো যদি তোমার সময় কম থাকে, ঠিক আছে, আরো তুমি কম দাও, কিন্তু একটু স্মার্ট দাও, কয়েকটা প্যারা দাও, সুন্দর করে লিখো। যেমন হলো অধ্যাবসায় তুমি দিতে পারো, অধ্যাবসায় কি জিনিস তুমি দিতে পারো, অধ্যাবসায় ফলে কি তুমি দিতে পারো, ছাত্র জীবনের অধ্যাবসায় তুমি দিতে পারো, কর্মজীবনের অধ্যাবসায়, এই যে টপিক, এই টপিক গুলো দিয়ে তুমি সুন্দর করে, শুধু অধ্যাবসায় না, যে কোনো টপিক যদি আসে তুমি জাস্ট এই টাইপের করে যদি দিতে পারো, তোমাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারো যে তুমি যদি এই জিনিসটা আমাদের আজকে রাতের জন্য ফলো করতে পারো, কত কিছু না ভেবে 2015 সাল থেকে 2025 সাল পর্যন্ত এই 10টা বছর তুমি জাস্ট দেখে যেতে পারো এক নজরে। আমি বলতে পারি কালকে তুমি 90+ মার্ক তুলবে, কি বলেন স্যার? মানে 90+ তুমি মার্ক তুলতে পারবে। জাস্ট তুমি এই জিনিসটা একটু খেয়াল রাখো এবং তুমি করার চেষ্টা করছো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, এবং তোমাদের জন্য দোয়া থাকলো আগামীকাল যেন তোমাদের পরীক্ষাটা আরো ভালো হয়। কেননা প্রথম পরীক্ষাতে যেহেতু তোমাদের একটু খারাপ হয়েছে, সবার খারাপ হয়েছে পুরো বাংলাদেশে, তো একলা তোমার ডিপ্রেশনে যাওয়ার কোনো কারণে তুমি যে সেটা কাম রাখবো, কালকে পরীক্ষাতে খুব সুন্দর হবে দাও এবং সর্বোচ্চ মার্ক করার চেষ্টা করবো। ইনশাল্লাহ তোমার রেজাল্টটা দোয়া করি GPA 5 থাকবে ইনশাল্লাহ। আর এছাড়াও তো ওই যে অপশনাল 3টা পয়েন্ট তো আছে, কি বলেছে? আচ্ছা, তো এটা হলো বাই দ্য ওয়ে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।